আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুল আলম অর্ণব আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি লেকচারে। আজকের লেকচারটি মূলত সেপটিক ট্যাঙ্ক রিলেটেড ম্যাথমেটিক্যাল টার্মসগুলো নিয়ে, যে সেপটিক ট্যাঙ্ক আমরা কিভাবে ডিজাইন করতে পারি এবং সেই সাথে আমরা সেপটিক ট্যাঙ্কের ছোটখাটো বেসিকগুলো জেনে নেব। যে সেপটিক ট্যাঙ্ক কী, এটার কার্যপদ্ধতি কী, এটা কেন ইউজ করা হয় ইত্যাদি। তো আমরা শুরু করি। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে এটা একটা বাড়ি, নরমাল একটা বাড়ি। বাড়ির এখানে একটা পাইপ আছে। এই পাইপটা দিয়ে হচ্ছে বাড়ির ভিতরে যত ধরনের সুইরেজের বর্জ্য পদার্থ থাকে, যেটা আমাদের কিচেনের বেসিন, তারপর ওয়াশরুমের ওয়াটার ক্লোজেট, বেসিন, এছাড়া যত ধরনের ফ্লাশিং করার মতো জায়গা আছে যেখান থেকে পানি বের হতে পারে, সেই জায়গার পানিগুলো এই বাসার নিচে দিয়ে যাচ্ছে। এটাকে আমরা ইনপুট ব্যাফেল বলতেছি। সেখান থেকে বাসার নিচে দিয়ে পাইপের মাধ্যমে যেয়ে সেটা হচ্ছে আমাদের একটা এরকম চারকোনা একটা আয়তাকার একটা জায়গায় পড়তেছে। এই জিনিসটাই মূলত আমাদের সেপটিক ট্যাঙ্ক হিসেবে পরিচিত। তো সেপটিক ট্যাঙ্কের কাজটা কি, এটা আমরা এখন হচ্ছে পরের স্লাইডটাতে একটু ভালো মতো দেখবো যে সেপটিক ট্যাঙ্ক কিভাবে কাজ করে। তো আমরা এখন আসছি সেপটিক ট্যাঙ্ক সিস্টেমে। সেপটিক ট্যাঙ্ক সিস্টেমে আমরা উপরে মূলত দেখতে পাচ্ছি যে এখানে দুইটা ইন্সপেকশন পাইপ থাকে এবং একটা ম্যানহোল কভার থাকে, যা দিয়ে হচ্ছে ভিতরে সেপটিক ট্যাঙ্কের ভিতরে কি হচ্ছে এগুলো জানা যায়। আর এই যে বাম সাইডে আমাদের সেই ইনপুট ব্যাফেল, যেখানে বাড়ি থেকে আমাদের সেই নোংরা বর্জ্য পানিগুলো আসে এবং আসার পর মূলত ৩ ভাগে ভাগ হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি সবার উপরে লেখা স্কাম। আমি একটু লেখাটা গাঢ় করি, বুঝতে সুবিধা হবে। সবার উপরে লেখা হচ্ছে আমাদের স্কাম, মাঝে লেখা ওয়েস্ট ওয়াটার এবং সবার নিচে লেখা স্লাজ। আর আমরা দেখতে পাচ্ছি যে এই আয়তাকার যে সেপটিক ট্যাঙ্ক, এটা ২ ভাগে বিভক্ত। তো আমরা ফার্স্টে আসি যে এই ৩টা জিনিস কি এটা বুঝতে। স্কাম হলো তেল বা চর্বি জাতীয় পদার্থ। পানির মধ্যে যে তেল বা চর্বি জাতীয় পদার্থগুলো থাকে তাকে স্কাম বলে, এবং সেগুলো হচ্ছে লেয়ারের সবার উপরে ভেসে থাকে। এবং মাঝে যেটুকু থাকে সেটুকু বলা হয় ওয়েস্ট ওয়াটার, অর্থাৎ নোংরা পানি। জাস্ট এগুলো পানি, তরল পদার্থ, কিন্তু এগুলো হচ্ছে নোংরা পানি, এগুলো ভালো পানি না। এগুলো বিভিন্ন ধরনের মূত্র, তারপর বিভিন্ন ধরনের ডিশ ওয়াশ করার পর যেসব পানি বের হয়, আরও ময়লা বর্জ্য সহ যেসব পানি, সেসব পানি মূলত এই পার্টটাতে থাকে। এবং সবার নিচে পার্টটা হচ্ছে স্লাজ। স্লাজ মানে হলো শক্ত পদার্থ, অর্থাৎ পানির ভিতরে যে শক্ত পদার্থগুলো থাকে, সলিডস, সেই সলিডগুলোই মূলত হচ্ছে স্লাজ আকারে নিচে পড়ে থাকে। এটা হচ্ছে সবার নিচে, কারণ এগুলো ভারী, ভারী হওয়ার কারণে সবার নিচে থাকে। এবং তেল চর্বি হচ্ছে কি, পানির চেয়ে এদের ঘনত্ব হচ্ছে বেশি, এজন্য এগুলো পানির উপরে ভাসতে থাকে। আর মাঝের অংশটুকু পানি। এই পানি থেকে এরপর এখানে একটা পাইপ থাকে, এই পাইপের মাধ্যমে, এটা হচ্ছে ফার্স্ট কম্পার্টমেন্ট বলা হয় বাম সাইডেরটাকে, এবং এই পানির মধ্যে দিয়ে এটা সেকেন্ড কম্পার্টমেন্টে প্রবেশ করে। এবং এখানেও সেম কাজই থাকে, সবার উপরে স্কাম লেয়ার, মাঝে ওয়েস্ট ওয়াটার, লাস্ট হচ্ছে স্লাজ। তো এখানে দেখা যায় যে এখানে অধিকাংশ আমাদের এই ময়লা আবর্জনা ভাগ হয়ে যায়, আর বাকি যেটুকু অবশিষ্ট থাকে সেইটুকু এখানে এসে আবার দ্বিতীয়বার আমাদের হচ্ছে ফিল্টার হয়, দ্বিতীয়বার এরকম ভাগ হয়ে যায়। স্কাম, ওয়েস্ট ওয়াটার, স্লাজ। আমরা দেখতে পাচ্ছি এখানে স্লাজ কত বেশি, এখানে কম। তারপর এখানে স্কাম কত বেশি, এখানে স্কামও কম। এরপর যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে এই জাস্ট ওয়েস্ট ওয়াটারটুকু, জাস্ট এই পানি ওয়েস্ট ওয়াটারটুকু আমাদের আউটপুট ব্যাফেল যেটা আছে, অর্থাৎ আউটপুট পাইপ বলতে পারি আমরা, আউটলেটও বলে, এখান দিয়ে এই ওয়েস্ট ওয়াটারটুকু ঢুকে দেন এটা বের হয়ে চলে যায়। একটা সার্টেন টাইম পর পর, হতে পারে ৩ বছর, ৪ বছর, ৫ বছর, এই সেটাই আর কি। তো এখন আমরা নেক্সটে যাই। আমরা এখন দেখবো হচ্ছে যে ওভারভিউ অফ সেপটিক ট্যাঙ্ক ডিজাইন, অর্থাৎ সেপটিক ট্যাঙ্ক ডিজাইন আমরা কিভাবে করব, সেপটিক ট্যাঙ্ক ডিজাইনের জন্য আমাদের কী কী জানতে হবে, সেপটিক ট্যাঙ্ক কয় পার্টে বিভক্ত, এই জিনিসগুলো আর কি। তো ফার্স্টে আমরা জানি যে আমরা আসলে কোন মেথডে সেপটিক ট্যাঙ্কটা ডিজাইন করবো। আমাদের মেথডের নাম হচ্ছে ব্রাজিলিয়ান সেপটিক ট্যাঙ্ক কোড, অর্থাৎ এটা হচ্ছে একটা ব্রাজিলিয়ান কোড। আমাদের মেনলি যা দরকার জানা সেটা হচ্ছে যে সেপটিক ট্যাঙ্ক 4টা জোনে বিভক্ত, 4টা জোন। ফার্স্ট জোনের নাম হচ্ছে স্কাম স্টোরেজ জোন। স্কাম মানে আমরা জানতে পেরেছি তেল ও চর্বি জাতীয় পদার্থ। তো তেল ও চর্বি জাতীয় পদার্থ যেটুকু অঞ্চলে থাকে সেপটিক ট্যাঙ্কের, এই যে উপরের পার্টটা, এটাকে বলা হয় স্কাম স্টোরেজ জোন। এখানে হচ্ছে কি ফ্লোটিং ম্যাটেরিয়াল লাইক অয়েল অ্যান্ড ফ্যাট। সেকেন্ড
পার্টটাকে বলা হয় সেডিমেন্টেশন জোন। এটা হচ্ছে মূলত এমন একটা জোন, এটা হচ্ছে মূলত যে সেকেন্ড জোনটা। এই জোনের কাজটা হচ্ছে আমাদের সলিডসটাকে সলিডসটাকে ওয়াটার থেকে আলাদা করা। অর্থাৎ এই জোনে দেখা যাচ্ছে যে সলিড পদার্থগুলো থাকে, সেই সলিড পদার্থগুলো নিচে পড়তে থাকে এবং এখানে একটা ময়লা পানির যে লেয়ার সেটা তৈরি হয়। মূলত এই জিনিসটা হচ্ছে এই সেডিমেন্টেশন জোনের কাজ, যে সলিডটা আলাদা হয় এবং এখানে একটা ময়লা পানির লেয়ার তৈরি হয়। এরপরে হচ্ছে আমাদের আসে স্লাজ ডাইজেশন জোন। এই স্লাজ ডাইজেশন মানে হচ্ছে স্লাজ যেগুলো আমাদের কি বলবো সলিডস, নোংরা জিনিস আসতেছে, হতে পারে সেটা মল। তো সেই জিনিসটা তো এখন আমাদের পচিয়ে ফেলতে হবে। তো এর জন্য কি দরকার, আমাদের ব্যাকটেরিয়া দরকার। তো এই স্লাজ ডাইজেশন জোনে আমাদের হচ্ছে ব্যাকটেরিয়া এবং মাইক্রো ব্যাকটেরিয়া গ্রো করে, যেগুলো এই জিনিসগুলোকে পচনে সাহায্য করে। সেটাই হচ্ছে আমাদের এই থার্ড জোনটা, স্লাজ ডাইজেশন জোন। এরপর হচ্ছে লাস্টেরটা আমাদের আসছে ডাইজেস্টেড স্লাজ স্টোরেজ জোন। এটা হচ্ছে আমাদের এখানে আমাদের যেসব জিনিস ডাইজেস্ট হয়ে যাচ্ছে সেই জিনিসগুলোই লাস্টে এসেছে পতিত অবস্থায় জমা থাকে, সেটাই হচ্ছে আমাদের এই জোনটা, ডাইজেস্টেড স্লাজ স্টোরেজ জোন। এখানে এই যে আমাদের সব ডাইজেস্টেড আনটিল পিরিয়ডিক রিমুভাল, অর্থাৎ আমরা যে 3-4 বছর পর যে ময়লাগুলো বের করি তার আগ পর্যন্ত এখানেই মূলত এই জিনিসগুলো জমা হয়ে থাকে, এবং যখন সময় আসে উপরের ম্যানহোল বা এই যে ইন্সপেকশন পাইপগুলো খুলে এখান থেকে ময়লাগুলো বের করা হয়। মূলত ইন্সপেকশন পাইপ থেকেই ভিতরে গিয়ে ম্যানুয়ালি এখান থেকে ময়লা তোলা হয়। এরপরে আমাদের আসতেছে হচ্ছে ডিটেল ডিজাইন প্রসিডিউর, অর্থাৎ এখন হচ্ছে আমরা ডিজাইন করা শুরু করবো যে একটা সেপটিক ট্যাঙ্ক কীভাবে ডিজাইন করতে হয়, ডাইমেনশনসগুলো কীভাবে বের করতে হয়, যেটা কত ফিট উঁচু হবে, কত ফিট দৈর্ঘ্য, কত ফিট প্রস্থ, এই জিনিসগুলো। তো এটা জানার জন্য আমাদের কী করতে হবে, আমরা এখন দেখতে থাকি। ফার্স্টে আমাদের জানতে হবে হচ্ছে দ্য ভলিউম অফ স্কাম স্টোরেজ জোন, অর্থাৎ এই যে আমাদের উপরে যে পার্ট, এই পার্টটুকুর ভলিউম আগে আমাদের নির্ণয় করা শিখতে হবে। তো এখানে হচ্ছে বিভিন্ন কিছু ছোটো ছোটো ব্যাপার দেওয়া আছে, এগুলো রিডিং করলে বোঝা যাবে কোন জিনিস কি। আমি ডিরেক্ট ভলিউম ক্যালকুলেশনটাতেই দেখাচ্ছি। ভলিউম ক্যালকুলেশনে আমাদের দেখতে পাচ্ছি যে এটাকে ভি অফ এসসি বলা হয়, এবং এটা হচ্ছে 0.4 টাইমস অফ স্লাজ স্টোরেজ ভলিউম। অর্থাৎ আমাদের যে স্লাজ স্টোরেজ আছে, এই যে স্লাজ স্টোরেজ বলতে মূলত বোঝানো হয় এই যে এইটা লাস্টে যেখানে ময়লাটা পড়ে থাকে, এইটার 0.4 গুণ হচ্ছে আমার স্কাম ভলিউম। এটাকে যদি আমি 0.4 দিয়ে গুণ করি তাহলে যা আসে সেটা হচ্ছে আমাদের এই স্কাম স্টোরেজ জোনের ভলিউম আসে। সেই জিনিসটাকে মূলত এখানে লেখা হয়েছে যে ভি অফ এসসি, যে স্কাম স্টোরেজ জোনের জন্য 0.4 ইন্টু ভি অফ এসএল। অর্থাৎ এই স্কাম নির্ণয়ের নিজস্ব কোনো সূত্র নেই, আমাদের আগে এই জিনিসটা বের করতে হবে, ডাইজেস্টেড স্লাশ স্টোরেজ জোন। এটা বের করে এটাকে 0.4 দিয়ে গুণ করলে আমরা স্কামটা পাবো। তো আমরা ফার্স্টের ক্ষেত্রে পেয়ে গেছি ফার্স্টের এই স্কাম স্টোরেজ জোনের ভলিউম। এরপর আমরা কি যাবো সেকেন্ডের ভলিউমের জন্য সেডিমেন্টেশন জোন, সেকেন্ড পার্টটা। সেডিমেন্টেশন জোনের তো কাজ বললামই, সলিডস টু ডিপোজিট, এখান থেকে হচ্ছে সলিডগুলো ডিপোজিট হয় এবং এখানে নোংরা পানিগুলো থাকে। তো এটার জন্য ফার্স্টে আমাদের টি এর ভ্যালু বের করতে হবে। টি এর মানে কি, টি অফ এইচ। টি অফ এইচ হলো হাইড্রোলিক রিটেনশন টাইম, দ্য টাইম রিকোয়ার্ড ফর সেডিমেন্টেশন ডিক্রিজেস উইথ দ্য টোটাল ওয়েস্ট ওয়াটার ফ্লো। এখানে আমাদের একটা লগের ব্যাপার স্যাপারও রয়েছে। এখানে মূলত বোঝানোর চেষ্টা করেছে যে আমাদের সে কতটুকু টাইম লাগে, এখানে যে সলিডসগুলো থাকে এই সলিডসগুলো নিচে পড়ার জন্য কতটুকু টাইম লাগতেছে, এই জিনিসটাই মূলত টি অফ এইচ। যে এখানে সলিডসগুলো যে ভাসমান অবস্থায় আছে, সলিডগুলো নিচে পড়বে, এই নিচে পড়তে টাইম কতটুকু লাগতেছে, এই জিনিসটাই মূলত আমাদের টি অফ এইচ এর ভ্যালু। এই যে টি অফ এইচ লেখা আছে মিনিমাম মিন হাইড্রোলিক রিটেনশন টাইম। মিন বলতে বোঝানো হয়েছে এটা হচ্ছে গড়, কারণ প্রত্যেকটা পার্টিকেল তো সেম টাইমের নিচে পড়বে না, তো সবগুলোর একটা সামেশন অফ একটা গড় বোঝায়। তো এই গড় হচ্ছে আসলে কতটুকু টাইম লাগে সেটা হচ্ছে ডেইসে। আর পি হচ্ছে আমাদের নাম্বার অফ কন্ট্রিবিউটিং পার্সন, এখানে যে পি লেখা আছে এটা হচ্ছে আমাদের কতজন লোক আমাদের সেই বিল্ডিংয়ে বসবাস করতেছে সেটা। আর কিউ হচ্ছে আমাদের এই যে কিউ হচ্ছে আমাদের ওয়েস্ট ওয়াটার ফ্লো পার পার্সন, অর্থাৎ এটাকে সংক্ষেপে এলপিসিডিও বলা হয়, লিটার পার ক্যাপিটা পার ডে, যে আমাদের প্রতি একজন পার্সন একদিনে কতটুকু ওয়েস্ট ওয়াটার জেনারেট করতেছে। তো এখানে একটা কনস্ট্যান্টে বলা হয়েছে যে নর্মালি টি অফ এইচ এর ভ্যালু 0.2 ডেসের নিচে হয় না এবং প্র্যাকটিক্যালি 1 ডে ধরা হয়। তো আমরা যখন ম্যাথ করবো তখন টি অফ এইচ এর ভ্যালু যদি 0.2 এর উপরে আসে, যেটা আসবে আমরা সেটাই লিখে দেবো। আর যদি 0.2 এর নিচে আসে তাহলে আমরা 0.2 দেবো, কারণ এটা 0.2 এর নিচে ম্যাথে আমরা ইউজ করতে পারবো না। এটার ক্ষেত্রে আমাদের ভলিউম ক্যালকুলেশনের সূত্র হচ্ছে ভি অফ এইচ, আমাদের এই সেকশনটাকে এইচ হিসেবে বলা হচ্ছে। ভি অফ এইচ ইজ ইকুয়াল টু 10⁻³ ইন্টু পি ডট কিউ ডট টি অফ এইচ। এখানে ডট বলতে আর কি গুণ বোঝাচ্ছি, পি ইন্টু কিউ ইন্টু টি অফ এইচ। আর পি কিউতে যেখানে বলাই আছে যা ছিল তাই। এটা করলে আমরা তাহলে এই সেকেন্ড পার্টের ভলিউম পেয়ে যাচ্ছি। এরপরে আমরা আসতেছি থার্ড পার্টের ভলিউম। থার্ড পার্টটা হচ্ছে আমাদের স্লাজ ডাইজেশন জোন। তো এটার ফাংশন কি, ফাংশন যে বললাম যা ব্যাকটেরিয়া এখানে আমাদের সলিডগুলোকে কি অক্সিডাইজ করে, ডিস্টেবিলাইজ করে এবং সেগুলোকে পচিয়ে ফেলে। তো এখানে আমাদের এই ব্যাকটেরিয়ার পচন করার জন্য কতটুকু টাইম লাগে, যে ডাইজেশন টাইম, এই জিনিসটা আগে আমাদের এখানেও বের করতে হবে। আগের বার আমরা বের করেছিলাম টি অফ এইচ, এবার বের করবো টি অফ ডি। টি অফ ডির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সূত্রটা হচ্ছে টি অফ ডি ইজ ইকুয়ালস টু 30 ইন্টু 1.035 টু দি পাওয়ার 35 মাইনাস টি। এখানে 1.035 হচ্ছে অ্যাকচুয়ালি মাইক্রোব্যাকটেরিয়াল ফ্যাক্টর, অর্থাৎ এটা সামহাও আমাদের এই এশিয়ান রিজনের উপর
গবেষণা করে তৈরি করা হয়েছে যে এই অ্যামাউন্টটা একটা মাইক্রোব্যাকটেরিয়ার অ্যাক্টিভিটিকে বোঝাতে সক্ষম। সেটা হচ্ছে এই সূত্রের সাথে ইনক্লুড করা হয়েছে এই আর কি। এটা এখন বিস্তারিত জানতে গেলে আমাদের আরেকটু ডিপে যেতে হবে, অত ডিপ আমাদের না জানলেও চলবে। তো আর 35 এর পরে যে আমরা টি দেখতে পাচ্ছি, এই টিটা হচ্ছে টেম্পারেচার ইন সেলসিয়াস। এই 35 এর সাথে আমরা টেম্পারেচার, সেই দিনের কতটুকু টেম্পারেচার আছে 28, 29, 30, সেটা আর কি মাইনাস হবে। আর এক্ষেত্রে আমাদের ভলিউমের যে সূত্র সেটা হচ্ছে প্রায় আগের মতোই। আগেরটাতে কি ছিল 10⁻³ PQTH, এবার হচ্ছে আমাদের 10⁻³ PQ নেই, TD আছে এবং সেই সাথে এক্সট্রা আছে হচ্ছে একটা 0.5 ইন্টু 10⁻³ ইন্টু P ইন্টু T অফ T, শেষ। তাহলে আমরা হচ্ছে এই তিনটা জায়গারই আমরা ভলিউম পেয়ে গেছি এবং লাস্টে আমাদের বাকি আছে ডাইজেস্টেড স্লাজ স্টোরেজ জোন। এই লাস্টের ভলিউমটা এখন আমরা বের করব যে এটার জন্য কি করতে হবে, এবং এটার ফাংশন হচ্ছে স্টোর ডাইজেস্টেড স্লাজ। একদম যেটা ডাইজেস্ট হয়ে গেছে সেটা নিচে থাকে আনটিল ডিসলাজিং, অর্থাৎ তোলার আগ পর্যন্ত। টাইপিক্যালি এভরি ফিউ ইয়ার্স, কয়েক বছরের মধ্যে করা হয় এটা। এটার জন্য আমাদের সূত্রে যে প্যারামিটারগুলো লাগবে, অর্থাৎ সূত্রের জন্য আমাদের যা জানতে হবে সেটা হচ্ছে সি এর ভ্যালু। সি কি? সি হচ্ছে আমাদের স্লাজ অ্যাকুমুলেশন রেট, এটা হচ্ছে মিটার কিউব পার পার্সন পার ইয়ার। এটা মূলত আমাদের একটা মুখস্থ ভ্যালু, এখানে আমরা কিছু চেঞ্জ করতে পারবো না। আর এন হচ্ছে আমাদের ডিসলাজিং ইন্টারভাল, মানে আমাদের এই সেপটিক ট্যাঙ্কটা কত বছর পর পর ডিসলাজ করা হবে, অর্থাৎ পরিষ্কার করা হবে। এখানে আমাদের এই মুখস্থ ভ্যালুগুলো দিয়ে দিয়েছে যে এন এর ভ্যালু যদি 5-এর কম হয়, আমি যদি আমার সেপটিক ট্যাঙ্ক 5 বছরের কম সময় পর পর পরিষ্কার করি, তাহলে আমার সি এর ভ্যালু হবে হচ্ছে 0.06 মিটার কিউব পার পার্সন পার ইয়ার। আর আমি যদি আমার সেপটিক ট্যাঙ্ক 5 বছরের বেশি সময় পর পর পরিষ্কার করি, তাহলে আমার সি এর ভ্যালু হবে 0.04 মিটার কিউব পার পার্সন পার ইয়ার। অর্থাৎ বেশি সময় পর পর করলে আমার সি এর ভ্যালু আসতেছে কম, এবং কম সময় পর পর করলে আমার সি এর ভ্যালু আসতেছে বেশি। এই দুটো আর কি মান আমাদের মুখস্থ রাখতে হবে। এনটা প্রশ্নে দেওয়া থাকবে এবং সি এর ভ্যালুটা আমাদের সেই হিসাবে বুঝে নিতে হবে 0.04 হবে নাকি 0.06। তো এটার সূত্রটা হচ্ছে আমাদের ভি অফ এস এল ইজ টু সি ইন্টু পি ইন্টু এন। সি হচ্ছে যে মাত্র মুখস্থ বসাতে হবে, এন হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, আর পি হচ্ছে পিপল, এটা প্রশ্নে দেওয়া থাকবে কতজন ব্যক্তি ওই বিল্ডিংয়ে বসবাস করতেছে। তাহলে মূলত আমরা 4টা ভলিউমই আমরা বের করা দেখলাম। এখন আমরা কি করবো? টোটাল ভলিউম, ওভারঅল ডিজাইন ক্যাপাসিটি, এর জন্য টোটাল ভলিউম সাম অফ অল জোনস ভি ইজ ইকালস টু ভি অফ এস সি স্কাম প্লাস ভি অফ এইচ, এটা হচ্ছে আমাদের এই সেকেন্ডটা সেডিমেন্টেশন জোন। তারপর ভি অফ ডি, এটা হচ্ছে আমাদের স্লাজ ডাইজেশন জোন। লাস্ট হচ্ছে ভি অফ এস এল, যেটা হচ্ছে আমাদের স্লাজ স্টোরেজ জোন ডাইজেস্টেড। আর এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি সূত্রটাকে, তাহলে আমরা দেখবো যেহেতু আমরা জানি ভি অফ এস সি, যে ভি অফ এস সি যেটা স্কাম ছিল সেটা আসলে কি 0.4 ইন্টু ভি অফ এস এল। তাহলে এই জিনিসটা আমরা এখানে ইনপুট করলাম 0.4 ভি অফ এস এল প্লাস ভি অফ এস এল, তাহলে 1.4 ভি অফ এস এল হয়। ওই জিনিসটাই মূলত এখানে লেখা আছে এবং এটাই হচ্ছে আমার ফাইনাল সূত্র। আমার ম্যাথে এই সূত্র দিয়ে মূলত ম্যাথ করতে হবে, ভি ইজ ইকুয়ালস টু 1.4 ভি অফ এস এল প্লাস ভি অফ এইচ প্লাস ভি অফ ডি। এবং এরপরে হচ্ছে আমাদের আরেকটা কনসেপ্ট আসবে এবং এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা না জানলেও আমরা ম্যাথ করতে পারবো না। সেটা হচ্ছে ক্লিয়ার স্পেস ডেপথ। ক্লিয়ার স্পেস ডেপথটা কি এটা বোঝার জন্য আমরা একটু ভালো মতো দেখি। ক্লিয়ার স্পেস ডেপথ হচ্ছে আমার এই যে স্কাম লেয়ার দেখতেছি উপরে এবং নিচে দেখতেছি স্লাজ লেয়ার, এই দুইটা জায়গার যে টোটাল ডিস্টেন্সটা, এই দুইটা জায়গার যে টোটাল ডিস্টেন্স, এটাই হচ্ছে আমার ক্লিয়ার স্পেস ডেপথ। ক্লিয়ার স্পেস ডেপথের ব্যাপারে এখানে কি বলেছে সেটা আগে একটু পড়ি। দ্য ক্লিয়ার স্পেস ডেপথ হুইচ ইজ দ্য মিনিমাম অ্যাকসেপ্টেবল ডেপথ অফ দ্য সেডিমেন্টেশন জোন, অর্থাৎ এই সেডিমেন্টেশন জোন যেটা, এটার মিনিমাম অ্যাকসেপ্টেবল ডেপথ যেটা, যে এইটুকু হতেই হবে, এটুকু না হলে আমি আমার সেপটিক ট্যাঙ্কটা বানাতে পারবো না। জাস্ট প্রায়র দ্য ডিসলাজিং comprises the submerged scum clear depth and the sludge clear depth। তো এই দুটো কি বোঝাচ্ছে? এই দুটো বোঝাচ্ছে যে আমার এই ক্লিয়ার স্পেসটা মূলত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্কাম ক্লিয়ার ডেপথ এই পার্টটুকু, আর একটা হচ্ছে স্লাজ ক্লিয়ার ডেপথ। এখন কোনটা কি সেটা আমরা যে এই চিত্রের মাধ্যমে দেখব, একটু জুম করি। তো এখানে বলা হয়েছে যে স্কাম ক্লিয়ার ডেপথ ইজ ডিস্টেন্স বিটুইন দ্য আন্ডার সাইড অফ দ্য স্কাম, এই যে এটা হচ্ছে আমার আন্ডার সাইড অফ দ্য স্কাম, আমি যদি ধরি আন্ডার সাইড অফ দ্য স্কাম, অ্যান্ড দ্য বটম অফ দ্য আউটার টি। টি মূলত বুঝিয়েছে এখানে এই টি শেপের যে একটা আউটলেট আছে, যে এটা হচ্ছে কিন্তু টি শেপের অ্যাকচুয়ালি, যে টি। তো এখানে কি বলছে? বটম অফ দ্য আউটলেট টি, এই যে এটা হচ্ছে আমার বটম অফ দ্য আউটলেট টি। তো এখান থেকে এইটুকু যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাই হচ্ছে মূলত আমার স্কাম ক্লিয়ার ডেপথ, যেটা এখানে এ দ্বারা প্রকাশ করেছে, সেজন্য আমি এখানে এ লিখে দিয়েছি বোঝানোর স্বার্থে যে এ, এই যে এ। এবং একই সাথে দ্য স্লাজ ক্লিয়ার ডেপথ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টপ অফ দ্য স্লাজ, এই যে টপ অফ দ্য স্লাজ হচ্ছে আমার এখানে, আমি এখানে ধরে নিচ্ছি যে এটা এখানে, এবং অ্যান্ড দ্য বটম অফ দ্য আউটলেটটি, এই যে আউটলেটটিরই বটম অর্থাৎ এখানে। তাহলে এই যে বি, এখান থেকে যে এখানে ডিস্টেন্স দেখছি এটা হচ্ছে বি, এই জন্য আমি এখানে বি লিখে দিয়েছি যে এই বি হচ্ছে আমার স্লাজ ক্লিয়ার ডেপথ, আর হচ্ছে স্কাম ক্লিয়ার ডেপথ হচ্ছে আমার এই যে এ, এই উপরের পার্টটা। এই জিনিসটা আমি একটি চিত্র দিয়ে দিয়েছি, কেউ চিত্র দিকেও তাকায় খুব সহজেই আশা করি বুঝতে পারবে। তো এখানে হচ্ছে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হলো যে মিনিমাম একটা রেঞ্জ থাকে এই দুইটারই, যে এরও একটা মিনিমাম ভ্যালু আছে, বিরও একটা মিনিমাম ভ্যালু আছে। এর ক্ষেত্রে যেটা মিনিমাম ভ্যালু সেটা হচ্ছে যে শুড বি অ্যাট লিস্ট 75 মিলিমিটার, 75 মিলিমিটার, অর্থাৎ এ ইজ ইকালস টু 75 মিলিমিটার হতেই হবে।
75 মিলিমিটার হতে হবে, এর চেয়ে ছোট হতে পারবে না। তো এখান ক্ষেত্রে আমরা বলতে পারি এর ভ্যালুটা ফিক্স, এর ভ্যালু আমরা 75 ধরবো সবসময়, 75 মিলিমিটার আর কি, মিটারের ক্ষেত্রে 0.075 মিটার। আর বির ভ্যালুটা আমরা সূত্রের মাধ্যমে বের করার চেষ্টা করব। বির ক্ষেত্রে আমরা এখানে লিখেছি ডি অফ এসএল, ডিস্টেন্সটা বোঝানোর জন্য যে স্লাজ থেকে। তো ডি অফ এসএল ইজ ইকুয়ালস টু 0.082 মাইনাস 0.26 এ। এ কি, এটা একটা প্রশ্ন আসবে যে এর ভ্যালুটা আসলে কি। এর ভ্যালু হচ্ছে, আমি যে এই যে একটা আয়তাকার সেপটিক ট্যাঙ্ক যে বানাচ্ছি, সেই আয়তাকার সেপটিক ট্যাঙ্কের সারফেস, এটা হচ্ছে আমার সারফেস, আমি এটাকে প্ল্যানের মতো দেখতে পাচ্ছি উপর থেকে। তো এই সারফেসের যে ডায়ামিটার, এটা কিন্তু হাইট না, এটা হচ্ছে আমার প্রস্থ, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য। আমি এখন হাইট দেখতে পাচ্ছি না। তো এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমার ভ্যালুটা যত আসে, আমি যদি দৈর্ঘ্য আমার 3 মিটার এবং প্রস্থ হচ্ছে আমার 1 মিটার, তাহলে আমার এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় 3 মিটার, তাহলে আমার এর ভ্যালুটা আসবে হচ্ছে 3 মিটার। এই জিনিসটা হচ্ছে মূলত এটা বলে যে এই এর ভ্যালুটা কি, এর ভ্যালুটা হচ্ছে তাহলে 3 মিটার আসতেছে। এই যে ডি অফ এসএল, এই ডি অফ এসএল যদি আমরা ক্যালকুলেট করি, ডি অফ এসএল যদি আমরা ক্যালকুলেট করি, এখানে আমি একটা লাইন লিখে দিয়েছি, ডি অফ এসএল ইজ, ইফ ডি অফ এসএল ইজ লেস দেন 3 মিটার ফ্রম দ্য ফর্মুলা, আমি যদি এই ফর্মুলাতে মান বসানোর পর ডি অফ এসএল এর ভ্যালু 0.3 কম পাই, তাহলে দেন উই অ্যাজিউম ডি অফ এসএল ইজ ইকুয়ালস টু 0.3 মিটার। তাহলে আমরা ডি অফ এসএল 0.3 মিটারই ধরে নিই, কারণ এটাও এটার মিনিমাম রেঞ্জ। আগেরটার ক্ষেত্রে যেমন 75 মিলিমিটার ছিল হচ্ছে এর মিনিমাম রেঞ্জ, এক্ষেত্রে বি এর মিনিমাম রেঞ্জ হচ্ছে 0.3 মিটার। তাহলে আমি সূত্র ব্যবহার করে যদি 0.3 কম পাই, তাহলে তো আমার লাভ নেই, আমার 0.3 মিনিমাম নিতেই হবে। আর বেশি যদি পাই তাহলে সূত্র যা বলছে তাই, আর কম পেলে 0.3 আমরা নিয়ে নেব। তাহলে যেখানে ফার্স্টে লিখেছিলাম যে ক্যালকুলেট করতে হবে, এটা হচ্ছে সূত্র। বাট যদি আমরা 0 পয়েন্টের নিচে পাই 0.3, তাহলে আমরা ডিরেক্ট এটা লিখে দেব, 0.075 প্লাস 0.3 ইজ ইকুয়ালস টু 0.375 মিটার। এই ডিস্টেন্সটুকু কি, তাহলে এই ডিস্টেন্সটুকু হচ্ছে আমার এই যে এই ডিস্টেন্স, এই উচ্চতাটুকু। তাহলে এই উচ্চতাটুকু আমাদের হচ্ছে এইভাবে বের করতে হয়। আমরা দেখতে পাচ্ছি স্কাম স্টোরেজের জন্য ভি অফ এসি ইজ ইকুয়ালস টু 0.4 ভি অফ এসএল। এই যে আমার ডাইজেস্টেড থেকে, কি বলে সাদা কালার কেন, আমার ডাইজেস্টেড থেকে যে ভি অফ এসএল যেটা, এটাকে 0.4 দিয়ে গুণ করলে আমরা ভি অফ এসি এটুকুর আয়তন পেয়ে যাচ্ছি। সেডিমেন্টাল জোনের জন্য ভি অফ এইচ, ডাইজেশন জোনের জন্য ভি অফ ডি, আর লাস্ট এটা তো ভি অফ এসএল। এই জিনিসটা দ্বারা এখানে বুঝেছি। আর আমাদের ক্লিয়ার ডেপথ স্পেসের জন্য এই যে আমি যেভাবে সূত্র দেখিয়েছি, এইভাবে আমরা ক্লিয়ার ডেপথ স্পেসটা বের করব। আর বাকি জিনিস আপাতত বেসিক এখানেই শেষ। তো আমরা নেক্সট ভিডিওতে দেখবো সেপটিক ট্যাঙ্ক কীভাবে ডিজাইন করতে হয়, সেই রিলেটেড একটি ম্যাথ, এবং সেই ম্যাথ দেখার মাধ্যমে আমরা হচ্ছে খুব ভালোভাবে সেপটিক ট্যাঙ্ক ডিজাইনের কনসেপ্টগুলি বুঝতে পারবো। আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।